আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে লিনিয়ার রিগ্রেশন অ্যান্ড পসিবলি এই বায়োস্ট্যাটিস্টিক্স প্লেলিস্টের এটাই লাস্ট ভিডিও। আমাদের আর কিছু পড়ার মতো বাদ নেই আর কি। বাট যদি কোনো কিছু বাদ পড়ে থাকে তাহলে আপনারা চাইলে আমার ওই টপিকটা বলে দেন, আমি ওইটাও প্লেলিস্টে অ্যাড করে দেবো। সো লিনিয়ার রিগ্রেশন, এখানে আমরা কী কী বিষয় নিয়ে ডিসকাস করবো সেগুলো হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। রিগ্রেশন ইউজুয়ালি দুই ধরনের হয়, লিনিয়ার রিগ্রেশন আছে একটা, একটা হচ্ছে যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আছে। তো আর আছে লজিস্টিক রিগ্রেশন আছে, বা এরকম রিগ্রেশনের অনেক অ্যালগোরিদম আছে। বাট এই লিনিয়ার রিগ্রেশনের মধ্যে হচ্ছে আছে দুইটা, যে একটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন আর একটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো আমরা এই কোর্সে শুধু সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা কভার করবো। সো আরও কিছু টপিক আছে যেগুলো সিম্পল লিনিয়ার রিগ্রেশনের সাথে সম্পৃক্ত, সেগুলো হচ্ছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন, স্লোপ, এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট, রেসিডুয়ালস অ্যান্ড এক্সট্রাপোলেশন। এগুলো হচ্ছে আমরা এই যে লেকচারে দেখবো। সো আগে আমরা একটা ইন্ট্রোডাকশন দেখি যে কি সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা অ্যাকচুয়ালি কি। যে কোরিলেশন তো আপনারা পড়ছিলেন, রাইট? যে দেখেন, সো ওয়েন টু ভ্যারিয়েবলস হ্যাভ এ গুড স্ট্রেংথ ইন কোরিলেশন, মনে করেন যে কি কোরিলেশনটা হচ্ছে অনেকটা গুড কোরিলেশন আর কি। 0.8 কাছে, মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে। লেটস সে প্লাস 0.8. সো we can build a predictive model to predict a certain value for a dependent variable based on the corresponding value of an independent variable. সো লেটস সে দুইটা ভ্যারিয়েবল আছে হচ্ছে আমাদের কাছে, যেমন কোরিলেশনের চ্যাপ্টারটা যদি আমি একটু দেখি, এইখানে আছে যে আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে না, এটা হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে আমাদের ওয়াই ভ্যারিয়েবল আর এটা হচ্ছে আমাদের এক্স ভ্যারিয়েবল। সো লিনিয়ার রিগ্রেশন মেইনলি কী করে সেটা হচ্ছে এই দুইটাকে প্রথমে হচ্ছে গ্রাফে প্লট করে। সো এরপর হচ্ছে গ্রাফে প্লট করার পর আমরা বুঝতে পারবো যে একটা বেস্ট লাইন থাকে, যে লাইনটা এই ডেটাকে ভালোভাবে ফিট বা মডেল করে আর কি। লিনিয়ার রিগ্রেশন দিয়ে হচ্ছে ওই ইকুয়েশনটা যদি আমরা পাই, তাহলে আমরা একটা নির্দিষ্ট এক্স ভ্যালুর জন্য একটা নির্দিষ্ট ওয়াই ভ্যালু পাই আর কি। এটাই হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের মেইন কনসেপ্ট। So this type of task is done by using linear regression models. When a linear regression model is built using two variables only, we call it simple linear regression. And conversely, a linear regression model with multiple dependent variables and one dependent variable are known as the multiple linear regression model, যেটা হইতেছে আমরা এখানে কভার করবো না, আমরা জাস্ট সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা দেখবো। সো লিনিয়ার রিগ্রেশনের একটা ইকুয়েশন তো থাকবে, অর্থাৎ ইকুয়েশনটা কী হবে সেটা হচ্ছে y is equal to mx plus c। কেন? কারণ একটা স্ট্রেট লাইন ফিট করা, আমি একটু আগেও বললাম যে আমরা এক্সাম্পল এগুলো সবই দেখবো। এখন জাস্ট এই ইন্ট্রোডাকশনগুলো একটু মাথায় ঢুকায় নেন। সো সিম্পল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী করি, যে ধরেন আমাদের কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। লেটস সে যে কি আমাদের ওই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে এজ। অর্থাৎ বয়সের সাথে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়তে পারে, ওই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কাকে ধরলাম, এইজকে ধরলাম বা বয়সকে ধরলাম। সো আমরা যদি একটা স্ক্যাটার প্লট তৈরি করি, তখন যদি তাদের মধ্যে কোনো লিনিয়ার রিলেশনশিপ থাকে আর কি, একটা বাড়তেছে মানে এজ বাড়তেছে, সাথে সিস্টোলিক ব্লাড প্রেশারটাও বাড়তেছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও বাড়তেছে, সাথে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও বাড়তেছে। তো ওই সময় আমরা কি, যে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করতে পারি থ্রু দি পয়েন্ট। সো এই পয়েন্টগুলোতে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করবো, যে ইন সাচ এ ওয়ে দ্যাট এভরি পয়েন্ট ইন দ্যাট প্লট হ্যাজ দ্য মিনিমাম ডিস্টেন্স ফ্রম দি লাইন। অর্থাৎ ওই লাইন থেকে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স একদম মিনিমাম থাকবে। সো এই লাইনকে বলা হয় হচ্ছে বেস্ট ফিটিং লাইন বা ট্রেন্ড লাইন। আর যে ডিস্টেন্সটা থাকে সেই লাইন থেকে হইতেছে অ্যাকচুয়াল পয়েন্টের যে ডিস্টেন্সটা থাকে সেটা হচ্ছে রেসিডুয়ালস। সো এখন বেস্ট ফিটিং লাইনটা তো একটা স্ট্রেট লাইন হবে। সো সেই স্ট্রেট লাইনের তো নিশ্চয়ই একটা ইকুয়েশন থাকবেই, সব গ্রাফেরই। তা সব কার্ভ বা ফাংশন, মানে সব কার্ভের হইতেছে একটা, বা সব লাইনের একটা ইকুয়েশন থাকে। সো স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা ক্লাস 9-10 কি পড়ছিলাম, সেটা হচ্ছে y is equal to mx plus c। তাহলে এখন আমরা যদি এই এক্স এর একটা ভ্যালু দেই, মানে হচ্ছে এক্স কি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? সো আমরা যদি এখানে বয়সটা যদি ইনপুট করি, কোনো একটা নির্দিষ্ট মানুষের বয়স যদি ইনপুট করি, তাহলে হচ্ছে আমরা সেই বয়সের জন্য সেই মানুষের সিস্টোলিক ব্লাড প্রেশারটা কত হইতে পারে সেটা হইতেছে আমরা প্রেডিক্ট করতে পারবো। সো এটা হইতেছে রিগ্রেশন অ্যানালাইসিসের বেসিক কনসেপ্ট। জাস্ট নট রিগ্রেশন অ্যানালাইসিস, ইভেন মেশিন লার্নিংয়ের মতো ক্রিটিক্যাল মানে কমপ্লেক্স যেসব রিগ্রেশন অ্যানালাইসিস আছে, ওইগুলোর বেসিক হচ্ছে এই যে লিনিয়ার রিগ্রেশনে আর কি। মানে মেশিন লার্নিংগুলো যা আছে সব এই মেইনলি এইটার উপরে এই বেস করে বানানো। একটা ফাংশন থাকে, সেই ফাংশন হচ্ছে একটা ইনপুট নেয়, ইনপুটের জন্য একটা আউটপুট দেয়। একটা ইনপুট না, মেশিন লার্নিংগুলো অনেক ইনপুট নেয়। সো এটাই। সো ইভেন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনও কিন্তু একটা মেশিন লার্নিং মডেল। তারপরে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, যে এই সিম্পল লিনিয়ার রিগ্রেশনকেও ক্ষেত্র বিশেষে মেশিন লার্নিং মডেল বলা হয়। সো যাই হোক, ওইগুলো অফ টপিক। সো এই যে বাই ইনপুটিং দি ভ্যালু ফর এক্স উই ক্যান এস্টিমেট দি ভ্যালু অফ ওয়াই। এখন এই যে এই এস্টিমেটটা কিন্তু একদম ফুলি অ্যাকুরেট হবে না সবসময়, মেজরিটি কেসেই হবে না আর কি, বিকজ রেসিডুয়াল তো, বিকজ ওই যে একটা বেস্ট
একটা বেস্ট ফিটিং লাইন আছে, এই লাইনটা কিন্তু সব ডেটা পয়েন্টকে টাচ করে যাবে না। সো ওই জন্য কি যে কি the estimate might not be fully accurate due to residual but the estimation still can give a major insight. সো আপনার এই ফাংশনের কনসেপ্টটা দেখেন, যে মনে করেন একটা ফাংশন দেওয়া আছে y is equal to f of x, এখানে দ্য ভ্যালু অফ y ইজ ডিপেন্ডেন্ট অন দি ভ্যালু অফ x, অর্থাৎ x এর আপনি যে ভ্যালু দিবেন y সেটার জন্য একটা ভ্যালু পাবেন। সো এই y হচ্ছে x এর উপরে ডিপেন্ডেন্ট, সো y হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর x হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো লেটস সে f of x হইতেছে 3x plus 5, এটা একটা ফাংশন। সো আপনি x এর একটা ভ্যালু দেন, তো y এর জন্য আর একটা ভ্যালু পাবেন। তাইলে হচ্ছে আপনার কি বলবো, সেটা আমরা বলছি কি দেয়ার ফর উই ক্যান সে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস x অ্যান্ড y অ্যাজ দেয়ার ভ্যালুস আর বিং চেঞ্জড উইথ ইচ আদার। তো আপনি x এর একটা ভ্যালু যদি দেন, তাহলে y এর হইতেছে আর একটা ভ্যালু আসবে। এখানে f of x ইজ ইকুয়াল টু y বলা হয়, কিন্তু এই যে y ইজ ইকুয়াল টু f of x না, অর্থাৎ y ইজ ইকুয়াল টু 3x plus 5, এই ফাংশনটাকে y ইজ ইকুয়াল টু 3x plus 5 বলা হয়। f of x দেওয়া আছে থেকে গুলায় ফেলেন না, f of x ইজ ইকুয়াল টু y। সো এটাই হচ্ছে ঘটনা। সো ওকে, সো এখন দেখেন আপনি যদি এই যে প্রিভিয়াস যে ফাংশনটা ছিল y is equal to 3x plus 5, এখানে যদি আপনি x এর কিছু র্যান্ডম ভ্যালু বসান, তাহলে আমরা কিন্তু y এর কিছু ভ্যালু পাবো। যেমন আপনি যদি x এর ভ্যালু যদি 1 বসান, x এর ভ্যালু 1 বসালে আমরা এখানে y এর ভ্যালু কত পাবো, 8 পাবো। এরপর আপনি যদি x এর ভ্যালুটা যদি 2 বসান, 3 দুগুণে 6 আর পাচ্ছি, তাহলে আমরা 11 পাচ্ছি। x এর ভ্যালু যদি আপনি 3 বসান, 3 বসালে 3 3 9, 9 এর 5 কত 14, সো 14, এটা আমরা পাইলাম। এখন দেখেন তাহলে x এর র্যান্ডম কিছু ভ্যালুর জন্য এটা কি আমাদের একটা দুইটা ডেটা সেট ক্রিয়েট হয়ে গেল না? তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো আমাদের কিন্তু দুইটা একটা ডেটা সেট তৈরি হয়ে গেল, রাইট? এখন আমরা দেখেন একটা ইকুয়েশন থেকে একটা ডেটা সেট বানায় ফেলতে পারছি না? তাহলে এখন দুইটা ডেটা সেট বা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যদি কোনো লিনিয়ার রিলেশনশিপ থাকে, তাহলে আমরা সেই ডেটা সেট থেকে নিশ্চয়ই এই ফাংশনটা বের করার একটা ওয়ে থাকবে। ওইটাই হইতেছে আমরা ডিসকাস করব এই কনসেপ্টে আর কি, বা এই লেকচারে। সো এখন কথা হইতেছে এটা করে লাভ কি হবে? যেমন ধরেন যে মনে করেন এখানে 1 2 3 4 5x দেওয়া আছে, ওকে? এখন মনে করেন আপনি বের করছেন 1 2 3 4 5 এর জন্য y এর কিছু ভ্যালু দেওয়া আছে, রাইট? আপনি যদি বের করতে চান তাহলে 3.5 এর জন্য y এর ভ্যালুটা ঠিক কত হইতে পারে সেটা কি আপনি বের করতে পারবেন? বের করতে পারবেন না। বাট আপনি যদি এই দুইটা ভ্যারিয়েবল যে ফাংশনটাকে অ্যালাইন করতেছে, সেই ফাংশনটা যদি আপনি বের করতে পারেন, তখন সেই ফাংশনে যদি আপনি 3.5 ইনপুট করলে আপনি y এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাবেন। যেমন আমরা কিন্তু জানি এই দুইটা ভ্যারিয়েবল বা এই দুইটা ডেটা সেট এই যে ফাংশনটাকে ক্রিয়েট করতেছে বা এই ফাংশনের সাথে অ্যালাইন হইতেছে। সো আপনি যদি x এর মান 3.5 এর জন্য y এর মান কত হবে এটা যদি আপনি জানতে চান, তাহলে জাস্ট এখানে 3.3 দিবেন, অর্থাৎ 3 into 3.5 plus 5, সেটা হইতেছে y এর ভ্যালু, কিন্তু আমরা পেয়ে গেলাম। সো ওই জন্য হইতেছে আমরা লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস করে থাকি আর কি, যে আমরা একটা ভ্যালু জানি না বাট আমরা ইকুয়েশনটা জানি। সো ইকুয়েশন বা ফাংশনে আমরা ভ্যালু বসাই দিয়ে আমরা এই y এর একটা ভ্যালু বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা ভ্যালু হইতেছে প্রেডিক্ট করতে পারি। এক্সাম্পলগুলো যখন দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে ইন আওয়ার রিয়েল লাইফ উই হ্যাভ অ্যাক্সেস টু দি ডেটা সেটস অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অনলি, অর্থাৎ আমাদের কাছে যদি এই ডেটা সেটটা দেওয়া থাকে, উই ডু নট গেট দি ফাংশনস ডিরেক্টলি, এই ফাংশনটা আমরা কখনোই পাই না। সো এই জন্য কী করতে হবে, উই নিড টু ডিরাইভ দি ফাংশন ফর প্রেডিক্টিভ মডেলিং ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, অর্থাৎ এই দুইটা ভ্যারিয়েবল হচ্ছে অ্যানালাইসিস করে আমাদেরকে এই ফাংশনে আসতে হবে। সো উই ডিরাইভ দি ফাংশন ইউজিং সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সো এসএলআর এর কনসেপ্টটা ইউজ করে বা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের কনসেপ্ট ইউজ করে আমরা এই দুইটা ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থেকে হচ্ছে আমরা এই ফাংশনটা আসতে পারি। সো এখন হচ্ছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন দেখি আমরা, যে এটা কি, এটা একটা মেথড যে দ্যাট প্রডিউসেস দ্য ইকুয়েশন ফর দ্য বেস্ট ফিটিং লাইন। যে লিনিয়ার রিগ্রেশনের যে একটা বেস্ট ফিটিং লাইন থাকে, সেই লাইনের হচ্ছে ইকুয়েশনটা কি, ওই ইকুয়েশনটা আমরা প্রডিউস করি হচ্ছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথডের মাধ্যমে। সো ওই স্ট্রেট লাইনটা অর্থাৎ বেস্ট ফিটিং লাইনের ইকুয়েশনটা কি, y is equal to b1x plus b0। দেখছেন এইখানে কিন্তু b1 বলতে গেলে কি, এই ইকুয়েশনটা একদম y is equal to mx plus c এর ইকুইভ্যালেন্ট ইকুয়েশন আর কি। আপনি যদি y is equal to mx plus c দিয়েও ম্যাথ করেন, দ্যাটস টোটালি অল রাইট। সো এই যে ইকুয়েশনে y হ্যাট যেটা আছে বা প্রেডিক্টেড ভ্যালু ফর দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে হচ্ছে সরল রেখার সমীকরণ, এটা হচ্ছে y। তারপরে বিটা নট যেটা আছে, বিটা নট হচ্ছে কি সরল রেখার সমীকরণে, ওটা হচ্ছে x বা স্লোপ, মানে বিটা নট হচ্ছে সরল রেখার সমীকরণ m বা m কে আমরা স্লোপ বলে থাকি। আর x কি, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা ভ্যালু, এই যে m x। আর c কি, c হচ্ছে y ইন্টারসেপ্ট। সরল রেখার সমীকরণে হচ্ছে c, আর লিনিয়ার লিস্ট স্কোয়ার বা লিনিয়ার রিগ্রেশনে সেটা হয় হচ্ছে কি বিটা নট। সো তাহলে আমরা যদি এখন এই বিটা নট আর
b1 যদি বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করতে পারবো। অর্থাৎ তখন শুধু এক্স থাকবে আর ওয়াই থাকবে, এক্স এর একটা ভ্যালু বসাবেন, ওয়াই এর একটা ভ্যালু চলে আসবে। সো এগুলো বের করার সূত্র যেখানে দেওয়া আছে। সো এটা তো আমরা দেখলাম। সো বিনোটার সূত্র কি এস ওয়াই ডিভাইডেড বাই এস এক্স ইন্টু আর। এস ওয়াইটা কি, এস ওয়াই হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আছে সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এস এক্স কি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে সেটার হচ্ছে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর আর হচ্ছে এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যকার যে পিয়ারসেল কোরিলেশন কোএফিসিয়েন্ট সেটা। আমরা একদম লেকচারের মেবি 3 না 4 লেকচারে দেখাইছিলাম পিয়ারসন কোরিলেশন কীভাবে ক্যালকুলেট করতে পারে অ্যান্ড স্টাফ। সো এখান থেকে আপনারা দেখে নিন। অ্যান্ড এরপরে বিটা নোটের সূত্রতে আছে, অর্থাৎ আমাদের তো এই দুটাই লাগবে, রাইট? সেখানে আছে এটা কি ওয়াই বার মাইনাস বিটা নট ইন্টু এক্স। সো ওয়াই বার কি আমাদের যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আছে সেটার মিন হচ্ছে ওয়াই বার, আর এক্স বার কি আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা থাকবে সেটার মিন হচ্ছে এক্স বার, মিন বা এভারেজ আর কি। কীভাবে ক্যালকুলেট করে আপনারা জানেন। এরপর আসে কিছু কি এক্স ইন্টারসেপ্ট। এক্স ইন্টারসেপ্ট যেমন ওয়াই ইন্টারসেপ্ট যেমন আছে ঠিক তেমনি এক্স ইন্টারসেপ্ট আছে। সো এই ফর্মুলাটা আমাদের মাঝে মধ্যে লাগে, সেটা কি, সেটা সিম্পলি মাইনাস বিটা নট ডিভাইডেড বাই বিটা নট। সেই গেলো। এখন কিছু যে সিনোনিম থাকবে, সিনোনিমগুলো মনে রাখা লাগবে, তখন কোশ্চেনে কখনো কখনো উল্টাপাল্টা করতে পারে। যেমন কখনো কখনো আপনাকে স্লোপ বের করতে বলবে, ওয়াই ইন্টারসেপ্ট বের করতে বলবে, এক্স ইন্টারসেপ্ট বের করতে বলবে, বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর স্কোয়ার। সো এইগুলোর কিছু হচ্ছে যে সিনোনিম আছে। সো যেমন এইগুলো আমি লিখে দিচ্ছি, আমি মুখে মুখে আবার বলতেছি না এক্সট্রা, যদি আমাদের লাগে পিছনে তখন আমরা এই চারটা দেখবো, বাট ইউজুয়ালি এই জিনিসগুলো আপনারা মেমোরাইজ করে রাখেন তো ভালো হবে। সো আন্ডারস্ট্যান্ডিং ডিপেন্ডিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেখানে হচ্ছে ভালো কিছু এক্সাম্পল আছে যে কি আপনাকে তো ফার্স্টে বুঝতে হবে যে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আপনাকে অলওয়েজ এক্স অ্যাক্সিসে রাখতে হবে, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা সেটাকে আপনাকে অলওয়েজ ওয়াই অ্যাক্সিসে রাখতে হবে। সো এটা কীভাবে বুঝবো আমরা? সে আন্ডারস্ট্যান্ডিং হুইচ ভ্যারিয়েবল ইজ ডিপেন্ডেন্ট অ্যান্ড হুইচ ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট ইজ অফেন দ্য ফার্স্ট স্টেপ বিফোর পারফর্মিং লিনিয়ার রিগ্রেশন। উই নিড টু ইনফার দিস ইউজিং আওয়ার জেনারেল নলেজ বা কমন সেন্স। So variables that can cause other variable to act in its way is the independent variable. অর্থাৎ বিষয়টা কি যে কি কিছু ভ্যারিয়েবল আছে যে ভ্যারিয়েবলগুলো মানে যেই ভ্যারিয়েবলটা অন্য ভ্যারিয়েবলকে প্রভাব করতে পারে সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে, সেটা আমাদের জেনারেল নলেজ খাটাইতে হবে জন্য। And conversely, বিপরীতভাবে a variable that can be affected by the other remaining variable is the dependent variable. অর্থাৎ একটা ভ্যারিয়েবল থাকবে কি যে ভ্যারিয়েবলটা অন্য কোনো ভ্যারিয়েবলের কারণে প্রভাবিত হচ্ছে, অর্থাৎ ওই ভ্যারিয়েবলটা সেই আর একটা ভ্যারিয়েবলের উপরে নির্ভরশীল, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো ইভেন দো কোরিলেশন ডাজ নট ডিনোট কজেশন এভরি টাইম, বাট সামটাইমস ইট ডাজ, অ্যান্ড হেন্স উই অ্যাজুম ইন দ্য বিগিনিং দ্যাট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ম্যানিপুলেটস দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো কোরিলেশন কজেশন ক্রিয়েট করেন এটা আমরা সবাই জানি, বাট কখনো কখনো করার জন্য আমরা কি আমরা বিগিনিং হচ্ছে অ্যাজিউম করে নেব কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, যে এক্সাম্পলটা কি, assume that girls of different ages are selected and asked about the estimation of how many times they are touched without their consent in the public transports. What can be independent and dependent variables here? So এখানে বলা হয়েছে যে কি ডিফারেন্ট এজের অনেক কিছু মেয়ে আছে, ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে কি ওদের পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে তাদের কনসেন্ট ছাড়া কয়বার হইতেছে হ্যারাস করা হয়েছে বা টাচ করা হয়েছে আর কি ফিজিক্যালি। সো এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা। সো এই প্যারাটা আমরা এখন পড়ি যে উই ক্যান ইনফার দিস ফ্রম আওয়ার কমন সেন্স দ্যাট কিডস আর নট সেক্সুয়ালি harassed in public transport, but the teenage and youth girls are harassed often. So age might be a variable to manipulate harassment rates. যেমন দেখেন যেসব মেয়েরা একদম ছোট তাদের কিন্তু কেউ ইজিলি বাসের মধ্যে হ্যারাস করে না, এমনি হ্যারাস হইতে পারে, বাট বাস বা পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে কিন্তু ছোট ছোট বাচ্চা মেয়েদের হ্যারাস করা হয় না। বাট বয়স যত বাড়তে থাকে, যেমন 12 বছর 16 বছর 22 বছর এভাবে বয়স যত বাড়বে তার হ্যারাসমেন্ট হইতেছে মেইনলি হচ্ছে বেড়ে যায় আর কি কোনো না কোনোভাবে। সো এখানে আমাদের কিন্তু মনে হতে পারে যে কি এইজ মেবি তাইলে হ্যারাসমেন্ট রেটটাকে ম্যানিপুলেট করতেছে, বাট হ্যারাসমেন্ট রেট কিন্তু এইজকে ম্যানিপুলেট করবে এই জিনিসটা একটু মানে অকওয়ার্ড শোনায় বা রিয়েল লাইফের সাথে অ্যালাইন করে না। সো এখান থেকে আমরা ঠিক কি ইনফার করতে পারি সেটা হচ্ছে এজ কী হবে, এজ হবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড হ্যারাসমেন্ট রেট হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো এই রিলেটেড যদি একটা ম্যাথ দেয়, তো এখানে আমাদের এজ অ্যান্ড কোরেসপন্ডিং হ্যারাসমেন্ট রেট দেওয়া আছে, তাহলে আমরা এজকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরবো বা এজের পজিশন থাকবে হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর হ্যারাসমেন্ট রেটটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে অ্যান্ড এই হ্যারাসমেন্ট রেটের পজিশন থাকবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। সেই হচ্ছে আমাদের গেল আন্ডারস্ট্যান্ডিং ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল।
এখন একটা ম্যাথ দেখি, একটা ম্যাথের মধ্যেই আমি সব কিছু কভার করে রাখছি যা যা হচ্ছে আমাদের ম্যাথ সলভ করার জন্য লাগবে। যে ইউ আর গিভেন এ বাইভ্যারিয়েন্ট ডেটা সেট, মানে যেই ডেটা সেটে দুইটা ভ্যারিয়েবল আছে, কনসিস্টিং অফ টু ভ্যারিয়েবলস, সিস্টোলিক ব্লাড প্রেশার অফ 10 পেশেন্টস ইন মিলিমিটার অফ মার্কারি অ্যান্ড দেয়ার এজ। সো সিস্টোলিক ব্লাড প্রেশার দেওয়া আছে, এজ দেওয়া আছে 10 জন পেশেন্টের। প্রথম পেশেন্টের সিস্টোলিক ব্লাড হচ্ছে 120 ইউনিট বা 120 মিলিমিটার অফ মার্কারি, তার বয়স 25। দ্বিতীয় পেশেন্টের হচ্ছে ওই ব্লাড প্রেশারটা কত, 135 মিলিমিটার অফ মার্কারি, আর বয়স হচ্ছে কত, 40। তৃতীয় পেশেন্ট যে তার হচ্ছে ব্লাড প্রেশার 128 মিলিমিটার অফ মার্কারি অ্যান্ড তার বয়স হচ্ছে 35। তো এইভাবে হচ্ছে পুরোটা গেল। সো এখন আমাদের কিছু কোশ্চেন করছে যে ফার্স্টে কি, যে ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য রিলেশনশিপ ইজ লিনিয়ার, ইফ ইয়েস ফিট দ্য বেস্ট ফিটিং লাইন। সো আমাদের এখান থেকে একটা স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করতে বলছে, আমরা দেখাইছিলাম ওটা কীভাবে করতে হয়, বাট এখানে আমি আবারও দেখাইছি যেহেতু এটা লাগতেছে। সো স্ক্যাটার ডায়াগ্রামটা আমরা ফার্স্টে ড্র করবো, ড্র করার পর আমরা দেখবো কি রিলেশনশিপটা লিনিয়ার কিনা। যদি লিনিয়ার হয় তাহলে কি বলছে, আমাদের হচ্ছে একটা বেস্ট ফিটিং লাইন ফিট করো আর কি। সো এটার সলিউশনটা যেতেছে আমরা দেখি। সো কি আমাদের হইতেছে এইজটা যাবে হইতেছে এক্স অ্যাক্সিসে, আর সিস্টোলিক ব্লাড প্রেশারটা যাবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। কেন? কারণ কমন সেন্স কি বলে যে মানুষের বয়স যত বাড়তে থাকে সিস্টোলিক ব্লাড প্রেশারও তত বাড়বে, রাইট? বাট সিস্টোলিক ব্লাড প্রেশার যত বাড়তে থাকবে মানুষের বয়স তত বাড়তে থাকবে। ইট সাউন্ডস ফানি। সো এখান থেকে আমরা কি ধারণা করতে পারি যে কি এইজটা যাবে হচ্ছে এক্স অ্যাক্সিসে আর সিস্টোলিক ব্লাড প্রেশারটা যাবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তাহলে এখন আমাদের প্রথম পেয়ারটা কী ছিল, মানে প্রথম পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার কত ছিল, 120, এজ কত ছিল, 25। সো আমরা তাহলে এখন কী করবো, আমরা ফার্স্টে এই এক্স অ্যাক্সিস বরাবর 25 গেলাম, এরপরে ওয়াই অ্যাক্সিস বরাবর 120 গেলাম, এখানে একটা ডট করে দিলাম। তারপরের পেশেন্টের কী অবস্থা, যে তার সিস্টোলিক ব্লাড প্রেশার কত, 135, এজ কত, 40, 40-এর অবস্থান মানে এক্স অ্যাক্সিসে কত আছে, 40 আছে, আর ওয়াই আছে হচ্ছে 135। সো 40 তো না, আচ্ছা ওয়েট, শর্টের বিষয় আছে, 25-এর পরের বড় সংখ্যাটা হচ্ছে 30। সো 30-এর জন্য কী হইতেছে, বাট আমরা 40-এ মেজার করতে পারি, হ্যাঁ 40 দিয়েই দেখি, আমি বেশি কমপ্লেক্স না করি। সো 25-এর জন্য আমরা দেখছি, এবার 40-এর জন্য দেখি। সো 40-এর জন্য কত, 135, রাইট? সো এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা 40-এ গেলাম, এরপরে এবার আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে 135, এই যে 135, এখানে একটা ডট দেওয়া আছে, সো ডটটা আমরা দিয়ে দিলাম। তারপরে কি, তারপরে বলছে কি এজ কত, তারপরের তৃতীয় নাম্বার পেশেন্টের এজ হচ্ছে 35 আর সিস্টোলিক ব্লাড প্রেশার কত, 128। তাহলে আমরা এখন এক্স অ্যাক্সিস বরাবর 35-এ যাই, এই এক্স অ্যাক্সিস বরাবর 35-এ গেলাম, এক্স অ্যাক্সিস 35, এরপর আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর 128 যাইতে হবে, এই যে 128, এখানে আমরা ডট করে দিলাম। এভাবে আমরা বাকিগুলো ফিল আপ করে ফেললাম। এবার কথা হইতেছে যে কি আমাদের হইতেছে একটা বেস্ট ফিটিং লাইন হইতেছে ফিট করতে বলছে। সে বেস্ট ফিটিং লাইন যেটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি পরে করতে, অর্থাৎ সি নাম্বারটা অ্যান্সার করে আমাদেরকে বেস্ট ফিটিং লাইনটা হইতেছে মানে বসাইতে হবে। এখানে কোশ্চেন আমি আগে দিয়ে দিছি, বাট এটা অ্যাকচুয়ালি আগে হবে না। বেস্ট ফিটিং লাইনটা হইতেছে এই এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট বের না করা পর্যন্ত আপনি বেস্ট ফিটিং লাইনটা পাবেন না। সে এই কোশ্চেনটা আমি আগে করে দিছি, বাট এটা আগে করা উচিত হয় না, এটা হচ্ছে সি নাম্বারে এখানে অ্যাড করা উচিত। সো আমি এইটুকের অ্যান্সারটা আমি একটু পরে গিয়ে দেখাবো, ওই সি নাম্বারটা ফিনিশ করার পরে তারপরে দেখাবো। সো বি নাম্বারে কি বলছে আমাদের, বি নাম্বারে বলছে যে ফিট অ্যান ইকুয়েশন ইউজিং লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড। সো আমাদের লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড ইউজ করে আমাদের হচ্ছে ইকুয়েশন ফিট করতে বলছে। সো এই নাম্বারে স্ক্যাটার ডায়াগ্রাম আমরা কেমনে ড্র করছি এটা দেখলেন, জাস্ট এই ডটগুলো বসাই দিলেই আর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বসাই দিলে আমাদের ফিনিশ। এই ওয়াই ইন্টারসেপ্ট এক্স ইন্টারসেপ্ট তারপরে লম্বা একটা দাগ, এটা নিয়ে মাথা আমাদের দরকার নাই, এটা হচ্ছে আমাদের পরে বসাইতে হবে। সো এই যে আর একটা কোশ্চেন যে করছিল যে কি এই নাম্বার এই করছে, সেটা কি যে কি ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য রিলেশনশিপ ইজ লিনিয়ার। সো আপনি যদি স্ক্যাটারটা দেখেন, স্ক্যাটারের ডটগুলো কিন্তু দেখেন উপরের দিকে যাইতেছে, অর্থাৎ এজও বাড়তেছে, সিস্টোলিক ব্লাড প্রেশারও বাড়তেছে, অর্থাৎ এদের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে। যদি এজ কমার সাথে সাথে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার কমতো তাহলে গ্রাফটা হইতেছে এইদিকে নেমে যাইতো আর কি, সেটাও লিনিয়ার রিলেশনশিপ হইতো। সো এই যে yes, the relationship is linear because the scatters tend to move upward. As age in the x-axis increases, systolic blood pressure in the y-axis also tends to increase. So এখন আমরা বি নাম্বারটা দেখি যে fit an equation using least squares regression methods. So এটা কি, সেটার হচ্ছে যে আমরা তো দেখে আসলাম না উপরে যে লিস্ট স্কোয়ার দিয়ে হচ্ছে যে আমরা বেস্ট ফিটিং লাইনের যে ইকুয়েশনটা বের করেছি, ইকুয়েশনটা কি
ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু বিটা ওয়ান এক্স প্লাস বিটা নট। সো এটা দিচ্ছে আমরা করলাম। সো এখানে এক্স কী হবে, এক্স হবে হচ্ছে আমাদের এজ হইতেছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সো এটা হচ্ছে এক্স হবে। আর ওয়াই কী হবে, ওয়াই হচ্ছে সিস্টেমের ব্লাড প্রেশার, কজ এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সেটা করলাম। এখন হচ্ছে আমাদের কি ক্যালকুলেট করতে হবে, আমাদের বিটা ওয়ান আর বিটা নটটা ক্যালকুলেট করতে হবে। সো বিটা ওয়ানের ফর্মুলা আমরা কি দেখছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্টু পিয়ারসন কোরিলেশন। সো পিয়ারসন কোরিলেশন কীভাবে বের করতে হয় এগুলো আমরা সব ডিটেক্ট, মানে একদম সেম ম্যাথটাই কিন্তু যে এখানে করা ছিল, সেম ম্যাথটাই যেখানে করা ছিল আর কি, যে পিয়ারসন আর কীভাবে ক্যালকুলেট করতে হবে, তারপরে আর স্কোয়ার কীভাবে ক্যালকুলেট করতে হবে, এটা এখানে করা ছিল। সো এটা আমি আর আবার এখানে করি নাই। সো এই অ্যান্সারগুলো জাস্ট বসাইছি। সো আপনারা ওটা দেখলে এটা এমনি পেরে যাবেন। সো অ্যান্সারগুলো বসালাম। সো বি নট, সো বি ওয়ান অ্যান্ড বি নট আমরা দেখতে পেয়ে গেলাম যে বি ওয়ান কত আসছে 0.906, বি নট কত আসছে 97.42। তাহলে এখন এইখানে হচ্ছে আমরা যদি বি নট বসাই, আই মিন বি ওয়ান যদি বসাই, তাহলে কি আসতেছে সমীকরণটা, y hat is equal to 0.906 প্লাস বি নট কত, বি নট হচ্ছে 97.42। এটাই তো আমাদের ইকুয়েশনটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার সি নাম্বারে কি বলছে, সি নাম্বারে বলছে হচ্ছে ইন্টারপ্রেট রিগ্রেশন কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট টার্ম অ্যান্ড এক্স ইন্টারসেপ্ট। এই যে দেখছেন যে টার্মগুলো কিন্তু ঘুরে দিছে, যেমন স্লোপকে রিগ্রেশন কোএফিসিয়েন্টও বলা হয়, ওয়াই ইন্টারসেপ্টকে কনস্ট্যান্ট টার্মও বলা হয়, অ্যান্ড এক্স ইন্টারসেপ্ট এটার আপাতত যেটা ছিল ওইটাই রাখছে। সেগুলো আমাদের বের করতে হবে। সো বের তো বলতে গেলে আমরা করেই রাখছি যে আমাদের স্লোপ বা রিগ্রেশন কোএফিসিয়েন্ট কি বিটা ওয়ান কিন্তু আমাদের স্লোপ, রাইট? সো এটাই রিগ্রেশন কোএফিসিয়েন্ট। সো এটার ভ্যালু আমরা কত বের করছি 0.906। তো এটার ইন্টারপ্রিটেশন কি, যে কি ফর ইচ ইউনিট ইনক্রিজেস ইন এক্স ওয়াই ইনক্রিজেস বাই বিটা ওয়ান ইউনিট। অর্থাৎ আমাদের এই কনটেক্সটে কি বিষয়টা, যে বয়স যদি 1 করে বাড়ে তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার কত করে বাড়বে, 0.906 করে হইতেছে বাড়বে। এইটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন। সব ইন্টারপ্রিটেশন প্র্যাকটিক্যাল হবে না, বাট দিস ইজ হাউ ম্যাথমেটিক্যালি ইট ওয়ার্কস। যে এর যদি 1 করে ইনক্রিজ হয় তাহলে দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজেস বাই বিটা ওয়ান ইউনিট। তো এইতেছে গেল আমাদের রিগ্রেশন কোএফিসিয়েন্টের ইন্টারপ্রিটেশন। এরপর হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বা ওয়াই ইন্টারসেপ্ট, যেটা আমরা কি পাইছি, বিটা নট পাইছি হচ্ছে 97.42। সো এটা কি, যে কি এটা কি when the value of x is equal to 0 y takes the value of b naught। অর্থাৎ x যখন 0 হবে, অর্থাৎ এটা যখন 0 হবে তখন এটা পুরোটাই 0 হয়ে যাবে না, তখন y এর ভ্যালু কি থাকবে, y এর ভ্যালু থাকবে হচ্ছে এই যে এইটা বা বিটা নট। সো আমাদের কনটেক্সটের বিষয়টা কি, যে কি if age is 0 then the systolic blood pressure is 97.42 millimeter of mercury। সো এই জিনিসটা কিন্তু মিনিংফুল না, রাইট? কারো বয়স যখন 0 থাকবে, কেউ জন্মাই নাই আর সামথিং লাইক দ্যাট, বা জন্মাইছে বয়স না, ওর সিস্টোলিক ব্লাড প্রেশার থাকবে 97.42। এটা কিন্তু মেডিকেল বিষয়টা কিন্তু সাপোর্ট করে না অ্যাকচুয়ালি বলতে গেলে। সো এই দিস ইন্টারসেপ্ট ইজ অফেন নট মিনিংফুল কেসেস লাইক দিট, ইনস্টিড ইট ইজ জাস্ট এ ম্যাথমেটিক্যাল কনসিকুয়েন্সেস অফ দ্য রিগ্রেশন ইকুয়েশন। অর্থাৎ এই জিনিসটা আমরা রিগ্রেশন ইকুয়েশন দিয়ে বের করছি, অ্যান্ড সবখানে এটার মিনিংফুল ইন্টারপ্রিটেশন থাকে না, যেমন এইখানে নাই। সো মিনিংফুল ইন্টারপ্রিটেশন না থাকলে আমরা ওইগুলো এইভাবে লিখে দিব আর কি। সো এরপর আমাদের এক্স ইন্টারসেপ্টটা ক্যালকুলেট করে ইন্টারপ্রেট করতে বলছে। তো এক্স ইন্টারসেপ্টের ফর্মুলা কি, মাইনাস বিটা নট ডিভাইডেড বাই বিটা ওয়ান। সো ভ্যালুগুলো বসালে কত আসতেছে, -107.52। সো এক্স ইন্টারসেপ্ট জিনিসটা কি, এক্স ইন্টারসেপ্ট হচ্ছে কি, যে কি এক্স ইন্টারসেপ্ট ইজ দ্য ভ্যালু অফ x when y hat is equal to 0। অর্থাৎ এখানে যদি আপনি 0 বসাই দেন তাহলে এই x এর ভ্যালু কি আসবে, যেটা আসবে সেটাই দিচ্ছে এক্স ইন্টারসেপ্ট। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যে থিওরিটিক্যালি এটাও থিওরিটিক্যালি ছিল। সো দ্য রিগ্রেশন লাইন প্রেডিক্টস এ সিস্টোলিক ব্লাড প্রেশার অফ 0 millimeter of mercury at age -107.52, which is meaningless in reality because negative age does not exist। বাট এই ইন্টারপ্রিটেশনটা এইভাবেই করে যে প্র্যাকটিক্যাল ইন্টারপ্রিটেশন সবসময় থাকে না। সো এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল কনসিকুয়েন্স। সো এই তো আমাদের গেল সি নাম্বার, রাইট? সো এখন সি নাম্বার যখন শেষ, তাহলে আমরা এই যে এটা দেখি যে ফিট দ্য বেস্ট ফিটিং লাইন। বেস্ট ফিটিং লাইনটা আমরা কীভাবে ফিট করব, সেটা হচ্ছে আমরা স্ক্যাটার ডায়াগ্রামটা মানে ড্র করলাম, যে ডটগুলো বসাই দিলাম। এখন আমাদের এই লাল রঙের দাগটা টানতে হবে। বাট লাল রঙের দাগটা আমরা কীভাবে টানবো, সেটা হচ্ছে আমাদের ওয়াই ইন্টারসেপ্ট কত ছিল, ওয়াই ইন্টারসেপ্ট ছিল হচ্ছে গিয়ে 97, আর এক্স ইন্টারসেপ্ট মেবি -120 সামথিং কিছু ছিল। সো আমরা হচ্ছে যে কি এই যে এই ওয়াই অ্যাক্সিসে কি 100, আচ্ছা আমি দেখেই নিই কত ছিল,
ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 97.42, রাইট? সো এই 97.42 ওয়াই এক্সিসে যেখানে আছে সেখানে আমরা হচ্ছে একটা গোলা দেবো, যেখানে ছোট্ট করে একটা সবুজ ডট দেওয়া আছে। এরপর হচ্ছে এক্স ইন্টারসেপ্ট কত আসছে আমাদের, এক্স ইন্টারসেপ্ট হচ্ছে -107.52। তাহলে এই এক্স অ্যাক্সিসে যেখানে -107.52 আছে সেখানে হচ্ছে আমরা একটা ডট দেবো, যেমন এখানে কমলা করে ওটা অনেকটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তখন করবো কি, এই দুই ডটটা আমরা মিলাই দেবো। সো এই দুই ডটটা মিলাই, এটা আমরা ডটটা মিলায় সেই দাগটা হচ্ছে ইনক্রিজ করতে থাকবো। ইনক্রিজ করলে আমাদের এই রেড লাইনটা চলে আসবে। মোদ্দা কথা, আমরা এমন একটা সরল রেখা টানবো যেটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্টকে ছেদ করবে বা ইন্টারসেক্ট করবে। সো আমাদের বেস্ট ফিটিং লাইনটা হয়ে গেল এইভাবেই। এরপরে কি বলছে যে কি, প্রেডিক্ট এস্টিমেটেড সিস্টোলিক ব্লাড প্রেশার ফর এজ 36, অর্থাৎ লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমরা মেনলি এই কাজগুলাই করি। সো কি বলছে যে কি, একজনের বয়স মনে করেন 36। সো 36 যদি তার বয়স হয় তাহলে তার হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশারটা কত হবে। সো 36-এর জন্য কত বেড়েকে আমাদের দেওয়া হচ্ছে, দেওয়া নেই, দেখছেন, দেওয়া নেই, 36-এর জন্য দেওয়া নেই। বাট আমাদের কাছে কিন্তু আমরা জানি যে কি এই দুইটা ভ্যারিয়েবল একটা ইকুয়েশন ফলো করে। সো ইকুয়েশনে যদি আমরা এক্স এর ভ্যালু 36 বসাই দিই, এক্স তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, রাইট? সো এক্স এর ভ্যালু যদি আমরা 36 বসাই দিই তাহলে আমরা কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার বা ওয়াই এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাব। সো ডি নাম্বারটা দেখি। সো ডি নাম্বারে কি বলছে যে কি, এই যে একদম সরাসরি বসাই দিয়েছে। এতে একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম, সেটা কি ওয়াই ইজ ইকুয়াল টু 0.906x প্লাস 97.42। এটা আমাদের ওই ইকুয়েশন অর্থাৎ বেস্ট ফিটিং লাইনের ইকুয়েশনটা ছিল, যে ওই দুইটা ভ্যারিয়েবল ওই ইকুয়েশনটাকে মানে অ্যালাইন করে চলে। তাহলে এখন এক্স এর ভ্যালু আমরা কত, জাস্ট 36 বসাই দেব। 36 বসাই দিলেই এই যে 130.036 মিলিমিটার অফ মার্কারি। সো একজন যার বয়স 36 তার ব্লাড প্রেশারটা কত হইতে পারে, 130.036। সো এটাই ডি নাম্বারটা গেল, ডি নাম্বার এইটুকুই। এরপরে কি বলছে যে কি, ক্যালকুলেট রেসিডুয়াল ফর এজ 50, অর্থাৎ এখানে কি বলছে, যার বয়স 50 তার ব্লাড প্রেশারটা কত, তার ব্লাড প্রেশারটা কিন্তু 140, এটা কিন্তু ডেটা সেটে দেওয়া আছে। যার বয়স 50 তার ব্লাড প্রেশার কত, তার ব্লাড প্রেশার হচ্ছে 140। কিন্তু এখন আমরা এই জিনিসটা এবার আমাদের মডেলে বসায় দেখবো, অর্থাৎ আমরা আমাদের মডেলে এক্স এর ভ্যালু 50 দিয়ে দেখবো যে কি সেইটা কত আসে, 140 আসে নাকি ডিফারেন্ট কিছু আসে। ডিফারেন্ট কিছুই তো আসার কথা, বাট সেই ডিফারেন্টটা কতটা সেটা হইতেছে আমরা বের করবো। ওই ডিফারেন্টটাকে বলে রেসিডুয়াল, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে রেসিডুয়াল। সো এটা আমরা দেখি। সো এই যে অ্যাকচুয়াল মাইনাস এত অ্যাকচুয়াল ভ্যালু তো আমরা দেখলাম যে 140 দেওয়াই আছে। যে মানুষটার বয়স 50 ওর হইতেছে ওই ডেটা সেট হচ্ছে ওর ব্লাড প্রেশারের রেকর্ডটা কত, 140 মিলিমিটার অফ মার্কারি দেওয়া আছে। 140 দেওয়া আছে। তাহলে এখন আমরা আমাদের মডেলও হচ্ছে ভ্যালুর 50 ভ্যালুটা বসাই দেখি কত আসে। সো আমরা যদি বসাই, অর্থাৎ 0.906 ইন্টু 50 প্লাস 97.42, অ্যান্সার কত আসছে, 142.72। তাহলে আমাদের রেসিডুয়াল কত, অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল আমাদের ডেটা সেট 140, আমরা মডেল দিয়ে হচ্ছে আবার সেম জিনিসটা বের করলাম, কত আসলে 142.72। তাহলে রেসিডুয়াল হচ্ছে -2.72। তাহলে কি যে দি মডেল প্রেডিক্টেড মোর দ্যান 2.72 মিলিমিটার অফ মার্কারি ব্লাড প্রেশার দেন দি অ্যাকচুয়াল ওয়ান। এই হচ্ছে আমাদের এই নাম্বারটা গেল। এরপর হচ্ছে কি এফ, যে ক্যালকুলেট গুডনেস অফ ফিট অ্যান্ড ইন্টারপ্রেট। সো গুডনেস অফ ফিট কি, গুডনেস অফ ফিট হচ্ছে আর স্কোয়ার। এই সবগুলা এই যে সিনোনিমগুলো আমি এখানে লিখে দিয়েছি, আপনারা জাস্ট একটু রিভিশন দিয়ে গেলে হয়ে যাবে। যেমন দেখেন আর স্কোয়ার হচ্ছে কি গুডনেস অফ ফিট, আর স্কোয়ার কীভাবে ক্যালকুলেট করতে হয় আমরা সেটাই কোরিলেশনের চ্যাপ্টারে দেখাইছিলাম। জাস্ট কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করে সেটাকে স্কোয়ার করলে সেটা হচ্ছে আর স্কোয়ার বা গুডনেস অফ ফিট। সো কোরিলেশন তো আমরা অলরেডি ক্যালকুলেট করে রাখছি, সো ওইটাকে আমরা স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে কত আসে, 0.8971। সো এটার ইন্টারপ্রিটেশন কি, এটার ইন্টারপ্রিটেশন কিন্তু একদম ডিরেক্ট ওই লেকচার 4-এও দেওয়া ছিল যে 89.71 variation, 89.71% variations in the systolic blood pressure বা the dependent variable of can be explained by the variations in their age বা independent variable। অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এই আর স্কোয়ার পার্সেন্ট ভ্যারিয়েশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা এক্সপ্লেইন করতে পারবে, এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। এরপর আমরা দেখি যে লাস্ট কোশ্চেনটা কি, যে for a patient aging 62 should you use the model to predict his systolic blood pressure। এখানে অ্যাকচুয়ালি 62 দিব না, এখানে আমি কোশ্চেনটা চেঞ্জ করার কথা ছিল, সেটা হচ্ছে 82 বা 92 আর কি। So for a patient aging 92 should you use the model to predict his systolic blood pressure।
এখন আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, এখানে যে একদম হাইয়েস্ট ভ্যালু কোনটা? হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 55, রাইট? সো আর 92 কিন্তু 55 থেকে অনেক ছাড়াই গেছে, এখানে ধারে কাছেও নাই। সো লিনিয়ার রিগ্রেশন কিন্তু যদিও অ্যাজিউম করে যে কি একটা লিনিয়ার রিলেশনশিপ যদি হয় তাহলে আপনি যত বড় ভ্যালুই দেন দেখেন সেটার জন্য হইতেছে একটা যে ভালো হইতেছে একটা ভ্যালু প্রেডিক্ট করতে পারবে। যেমন ফিনান্সিয়াল কেসে হইতে পারে যে আপনি যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি লাভ আপনার হবে। তো ওই কেসে আপনি হয়তো লিনিয়ার রিগ্রেশন দিয়ে যে যতগুলো ডেটা দিয়ে আপনি মডেলটা তৈরি করছেন তার বাইরের কোনো একটা ডেটা আপনি ইনপুট দিলেন, হয়তো ভালো কোনো প্রেডিকশন পাইলেও পাইতে পারেন। বাট এই জিনিসটা সবখানে হয় না। যেমন সিস্টেলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে কিন্তু হবে না। যেমন আপনি যদি 92 ইনপুট দেন তাহলে অ্যান্সারটা অ্যাকচুয়ালি কত আসতে পারে আমরা দেখি। 92 যদি আমরা ইনপুট দিয়ে দেখি, ভুলভাল ক্যালকুলেট করলাম রে, কি আর করবো। সো 180 আসতেছে। একজন মানুষের কি এত 180 পসিবল? 180, রাইট? চ্যাটজিপিটি কাজ করি। ওই তো এটাই যে সেটা হইতেছে এখন। তাহলে আমরা যদি 92 যদি মডেলে যদি আমরা ইয়া করি তাহলে আসতেছে কত? 180-র কাছাকাছি চলে আসতেছে, রাইট? বাট কথা হইতেছে 180 কাদের হয়? 180 তো তাদের হয় যাদের হচ্ছে হাইপার টেনশন থাকে। বাট এই লোকের কি হাইপার টেনশন আছে এরকম কিছু কি বলা আছে? নাই কিন্তু। বাট এই লোকের স্টিল প্রেডিক্ট করতেছে 180-র কাছে। কেন? কারণ হইতেছে যে কি এই যে লিনিয়ার রিলেশনশিপের কারণে। অর্থাৎ ভ্যালু আপনি যত বেশি বাড়াবেন সিস্টেলিক ব্লাড প্রেশার তত বেশি আসবে, মানে এটা আসবেই আর কি। সো এই যে এই কনটেক্সটে আর কি, এই কনটেক্সটে কিন্তু বলতে গেলে আমরা তাই এই যে আমাদের রেঞ্জের বাইরে যাইতে পারবো না। বিকজ বয়স যদি মনে করেন আর একটু বেশি হয়ে যায়, 102 যদি হয়ে যায়, তখন ওর ব্লাড প্রেশার হইতেছে আরও বাড়ায় দিবে। বাট ইউজুয়াল কেসে কিন্তু এই জিনিসগুলো হয় না। সো এটা কিসের উদাহরণ? এটা হইতেছে একটা এক্সট্রাপোলেশনের উদাহরণ আর কি। অর্থাৎ লিনিয়ার রিগ্রেশনে কনটেক্সট অনুযায়ী আর কি, যে কনটেক্সট অনুযায়ী বলতে কি যে কি আপনার এই কোর্সে অলওয়েজ হইতেছে আপনাকে যদি একটা রেঞ্জের বাইরে কিছু প্রেডিক্ট করতে দেয়, অর্থাৎ যেটা হইতেছে রেঞ্জ থেকে খুব বেশি বড়, মানে আপনি দেখলেই বুঝবেন যে বেশি বড়। সো ওই কেসগুলায় হইতেছে আমরা এইগুলো প্রেডিক্ট করবো না আর কি, অর্থাৎ মডেলটা ইউজ করবো না। যেমন এখানে আমাদের কি হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 55, আমাদের এক্স এর ভ্যালু দিচ্ছে কত? 92। সো এটা করলে বিষয়টা হইতেছে এক্সট্রাপোলেশন হয়ে যাবে। অর্থাৎ যে প্রেডিকশন কিছু একটা আসবে বাট এটা কোনো লজিক্যাল প্রেডিকশন হবে না। বিষয়টা হইতেছে এরকম যে no, because there is a risk of extrapolation. Linear regression assumes that the relationship holds beyond the observed range, but this isn't always true. যেমন এই ফিনান্সিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি ইনভেস্ট যত বাড়াবেন আপনার ওই লাভ তত বেশি হবে, হ্যাঁ এটা হইতেই পারে। সো বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন এই ব্লাডের ক্ষেত্রে আর কি, আপনি যদি বয়স বাড়ায় দেন তো বয়সের সাথে যে ব্লাড হইতেছে একদম বাড়তে বাড়তে 180-190 হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। সো এইসব কেসে হইতেছে এই ঘটনাগুলোকে বলা হইতেছে কি এক্সট্রাপোলেশন। আপনার ডেটা যতটুকু দেওয়া আছে আপনি সেতটুকু ডেটাতে আপনি অনেক হাই লেভেলের কিছু বা অনেক লো লেভেলের কিছু হইতেছে আপনি প্রেডিক্ট করতেছেন, যেটা ওই ডেটা সাপোর্ট করেন। সো এই জন্য এই ধরনের কেসে আমরা যেটা অ্যাপ্লাই করবো না আর কি, মডেলটা আমরা এইসব কেসে অ্যাপ্লাই করতে পারবো না। সো এক্সট্রাপোলেশন হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের একটা ড্রব্যাক আর কি। সো এই ড্রব্যাকের একটা ভালো একটা উদাহরণ আমি দেখাই আপনাদের। যে ড্রব্যাক মেনলি দুইটা আছে, একটা হচ্ছে কখন লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে হয় সেটা আপনারা জানা লাগবে, 2 নম্বর হচ্ছে কি এক্সট্রাপোলেশন হয়ে যাইতেছে কিনা সেটা আপনারা জানা লাগবে। সো এক্সাম্পল একটা দেখায়, একটা রিসার্চ পেপার আছে। সো এই রিসার্চ পেপার অনেক ভালো হয়েছে, একটা মানে অনেক ভুল হয়েছে আর কি। এখন এই ভুলটা হইতেছে কীভাবে হইলো বা ভুল হওয়ার পরেও কেন এটা পাবলিশ কীভাবে হইলো আই ডোন্ট নো। মেবি রিভিউয়াররা ওইভাবে দেখে নেই, বা রিভিউয়াররা হয়তো সেই স্কিল ছিল না, বা যারা রিসার্চটা করছে তারা হয়তো খুব বেশি একটা স্কিল ছিল না, বা কোনো একটা ভুল মেবি হয়ে গেছে। যেমন এটা কি আমাদের ব্র্যাকেট আছে মুনিমা মিস, ওনারা আমি চিনি। সো কোনো একটা কারণে ভুলটা হয়ে গেছে, বাট পরে আর দেখা হয় নাই। সো এইভাবে এটা পাবলিশ হয়ে গেছে, তো ভুলটা আমি দেখাই আপনাদের একটু।
তো ওনারা যে রিসার্চটা যে করছিলেন, যে এখানে হচ্ছে একটা জিনিস ছিল যেটা দেখাই, সে ওনাদের কাছে হচ্ছে একটা ডেটা সেট ছিল কি সার্ভিক্যাল ক্যান্সার ডেথ, সেটা হইতেছে 1990 থেকে 2023 পর্যন্ত প্রত্যেকটা বছরে সার্ভিক্যাল ক্যান্সারের জন্য কতগুলো ডেথ হয়েছে সেই ডেটা সেটটা ওনাদের কাছে ছিল। সো যেমন 1990 সালে ডেথ আসছে কত, মাত্র যেমন 5,500 টাইপ কিছু একটা। তারপরে এখানে কি মেবি 1993 সালে হচ্ছে এই 4700-র মতো কোনো একটা ডেথ ছিল। সো এরকম একটা গ্রাফ হচ্ছে তাদের আছে। সো তারা যখন স্ক্যাটার প্লট বা একটা লাইন প্লট যখন করছে, সো এই পর্যন্ত দেখেন, এই পর্যন্ত কিন্তু একটা লিনিয়ার রিলেশনশিপ আছে, অর্থাৎ 2005 সাল পর্যন্ত বছর বছরের মতো বাড়তেছে, অর্থাৎ সময় যত আগাইতেছে সার্ভিক্যাল ক্যান্সারের ডেটটা কিন্তু সেই রেটটা কমে আসতেছে, রাইট? সো আমরা কিন্তু চাইলে কিন্তু হচ্ছে কি এই পর্যন্ত একটা লিনিয়ার রিগ্রেশন কিন্তু ফিট করতে পারতাম এই 205 সাল পর্যন্ত ডেটা পর্যন্ত। এখানে কিন্তু সম্পর্কটা লিনিয়ার আছে, অর্থাৎ মনে করেন যে আমরা এখন 2005 সালে বসবাস করি, তো আমরা তো দেখলাম যে কি আচ্ছা 1990 থেকে 2005 সাল পর্যন্ত এই অবস্থা, যে যে ইয়ার যত বাড়তেছে সার্ভিক্যাল ক্যান্সার ডেথ তত কমতেছে আর কি। তো আমরা একটা লিনিয়ার রিগ্রেশন ফিট করে দেখি তো যে 2020 সালে এটা কমতে কমতে কততে যাবে। সো আমরা ফিট করলাম, তো এই যে লিনিয়ার রিগ্রেশন, এই রিগ্রেশন লাইন যে ফিট করলাম, এখন এইটার উপরে বেস করে আমাদের এক্স অ্যাক্সিসের একদম স্মলেস্ট ভ্যালু কত, 2005 না? এখন আমরা দেখতে চাই যে 2020-এ কেমন হবে। 2020 কিন্তু দেখেন 2005 থেকে অনেক বড়, সেখানে কিন্তু একটা এক্সট্রাপোলেশন করতেছি। সো আমরা যদি এই মডেলটা ইউজ করি, অর্থাৎ 2005 সাল পর্যন্ত ডেটা নেওয়া মডেলটা ইউজ করে যদি আমরা একটা প্রেডিক্ট করি, 2020 সালে কিন্তু এইটা প্রায় কি হয়তো 500-র কাছে চলে আসার কথা, ডেথ প্রায় 500-র কাছে চলে আসার কথা, রাইট? যদি ওই মডেলটা যদি আমরা অ্যাপ্লাই করে দেখি। বাট 2020 সালে অ্যাকচুয়াল ডেথ কত দেখেন তো, প্রায় 4,000-এর কাছাকাছি। অর্থাৎ আমরা যদি মডেল অ্যাপ্লাই করতাম, এই যে এই 2005 সালের ডেটা দিয়ে যদি আমরা ডেটা পর্যন্ত যদি আমরা মডেল অ্যাপ্লাই করতাম, এখানে এখানে কমতেছে কমতে কমতে এখানে হয়তো এই 500 বার সামথিং চলে আসতে পারে। দেখেন এখানে কত আসছে, এখানে চলে আসছে প্রায় 4,000-এর কাছাকাছি চলে আসছে। সো এটা হইতেছে একটা এক্সট্রাপোলেশনের উদাহরণ গেল। সো এই জন্য আমরা করবো কি, আমাদের কাছে যতটুকু রেঞ্জ আছে ডেটার, এক্স অ্যাক্সিসের রেঞ্জ যতটুকু, তার বাইরে আমরা বেশি যাবো না আর কি। 5-6 ডিফারেন্স হইলে হইতে পারে, বাট খুব বেশি ডিফারেন্সে যাওয়া যাবে না। সো এখন এই হইতেছে গেল 5-6 ডিফারেন্স, মানে ডিফারেন্স কতটুকু ডিফারেন্স নেবেন ওইটার হয়তো আলাদা কিছু সূত্র বা ফর্মুলা আছে। সো অত কমপ্লেক্স তো যাবে না। এই জন্য আপনাদের যদি কোশ্চেন করে যে রেঞ্জের বাইরে একটা ভ্যালু দিয়ে যদি বলে যে কি এটা কি প্রেডিক্ট করা উচিত হবে কি হবে না, তখন আপনারা বলবেন যে কি হবে না, এক্সট্রাপোলেশন হবে, এটাই। বিকজ আপনাদের এই কোর্সে অত কমপ্লেক্স কিছু নাই। তো এইতেছে গেল আমাদের এক্সট্রাপোলেশনের কাহিনী। এখন আর একটা কাহিনী যেটা আছে সেটা কি, সেটা হইতেছে গিয়া যে এইখানে কি আদৌ লিনিয়ার রিগ্রেশন ইউজ করা যাবে কিনা। সো এই রিসার্চারটা যে জিনিসটা বের করার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে কি 2023 সাল পর্যন্ত ওনাদের কাছে সার্ভিক্যাল ডেথটা কত সেটা কিন্তু ওনাদের কাছে আছে। এবার ওনারা দেখছেন যে কি 2024 থেকে 2050 পর্যন্ত সেই রেটটা কত হবে আর কি, অর্থাৎ ডেথ কাউন্ট কত হবে। সো প্রথম ভুলটা কি যে কি এক্সট্রাপোলেশন, আপনার কাছে ডেটা আছে কত 2024 সাল পর্যন্ত, আপনি ওইটাতে টেনে টেনে 2050 সাল পর্যন্ত প্রেডিক্ট করছেন, এখানে তো একটা ভুল আছেই। দ্বিতীয় ভুল কি, এটা কিন্তু দেখেন লিনিয়ার রিলেশনশিপ ফলো করে না। লিনিয়ার রিলেশনশিপ ফলো করে কত পর্যন্ত, এই মেবি 2005 সাল পর্যন্ত। 2005 সাল পর্যন্ত ইয়ার যত বাড়ছে সার্ভিক্যাল ক্যান্সারের কেসেস ততই কমছে, বাট পরে কিন্তু আবার উপরে উঠে গেছে। সো এই ডেটাটা, অর্থাৎ এই যে একটা ডেটা, এটা কিন্তু কোনো লিনিয়ার ডেটা না। অর্থাৎ এখানে আপনি বেস্ট ফিটিং লাইন ফিট করতে পারবেন, ম্যাথমেটিক্যালি তো ফিট করতে পারবেনই, বাট যেই সব ডেটা লিনিয়ার নাই, সো ওই সব জায়গায় আমরা লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করতে পারি না। প্রেডিকশন করা তো দূরের কথা, এখানে যে প্রেডিক্ট করছে এই প্রেডিক্টটাও কিন্তু বলতে গেলে যে কোনো একটা লজিক্যাল প্রেডিক্ট হয় নাই। এটা হইতেছে একদম যে এটা কোনো লিনিয়ার রিলেশনশিপ নাই এর মধ্যে। সো আমরা এখানে লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবো না আর কি। এই বিষয়টা আমি কনফার্ম হয়েছি যে আমার স্ট্যাটসের অন্য যেসব স্যার আছে ওনাদের কাছে আমি ডিসকাস করছিলাম ব্যাপারটা, বিকজ আমি স্টুডেন্ট মানুষ। সো বেসিক্যালি আমি তো কোনো ফ্যাকাল্টির টাইমে ভুল ধরতে পারবো, আমার নিজেরও তো ভুল হইতে পারে। তারপর আমি ডিসকাস করে কনফার্ম করছি যে কি হ্যাঁ এখানে এই রিসার্চে এই প্রেডিকশনের এই পার্টটা ভুল আছে আর কি। বিকজ এইটা এই যে এই ইয়ার্ড অ্যান্ড সার্ভিক্যাল ক্যান্সার কেসেস এটা কোনো লিনিয়ার রিলেশনশিপ ফলো করে না। নিতান্ত প্রেডিক্ট যদি করতেই হয় তাহলে আমাদের এখানে একটা পলিনোমিয়াল রিগ্রেশন ফিট করা দরকার ছিল আর কি। সো পলিনোমিয়াল রিগ্রেশন ফিট করলে সেখানে এক্সট্রাপোলেশনের কিছু কেস চলে আসতো। সো এইতে গেল যে কি লিনিয়ার রিগ্রেশন যে আমরা কখন ইউজ করবো ওইটা একটু বুঝে বুঝে অ্যান্সার করা লাগবে আর কি। সো রিলেশনশিপ যদি লিনিয়ার না হয় তাহলে আমরা ইউজ করবো না। রিলেশনশিপ যদি লিনিয়ার হইলো বাট আমাদের এক্স এর ভ্যালু হইতেছে খুব বেশি বড় দিয়ে দিছে, ওই বেশি বড় ভ্যালুর জন্য বা বেশি ছোট ভ্যালুর জন্য আমাদের কিছু একটা ওয়াই এর ভ্যালু প্রেডিক্ট করতে হবে, সেটা আমরা করবো না। তো সেটা করলে তখন এক্সট্রাপোলেশন হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের লিনিয়ার রিগ্রেশনের যে ডিসকাসের টপিকগুলো। সো মেবি এইটা বায়োস্ট্যাটসের লাস্ট লেকচার।
আমি প্র্যাকটিস শিট দিয়ে দেবো, আমি বানানো শুরু করছি কয়েকটা। সো খুব তাড়াতাড়ি আমি প্র্যাকটিস শিটগুলো দিয়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে। সো এই থ্যাংকস ফর ওয়াচিং।